হাল্লা বলে আজকে আমরা বাংলাদেশ ইস্যু রাখবো, কারণ আপনারা জানেন, সবাই প্রত্যেক দর্শকই জানেন যে বাংলাদেশ নিয়ে সব থেকে বেশি আলোচনা আমাদের এই অনুষ্ঠানে হয়েছে। এই 7:55 হল্লা বলে সব থেকে বেশি আলোচনা বাংলাদেশ নিয়ে হয়েছে। বাংলাদেশের নানান বিষয় নিয়ে কাটাছেঁড়া হয়েছে, তাত্ত্বিক আলোচনা হয়েছে, যুক্তি নির্ভর আলোচনা হয়েছে, আবার চিৎকার চেঁচামেচিও হয়েছে, এটাও বাস্তব। কিন্তু আজকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, যে সেটা হচ্ছে যে বাংলাদেশ ইস্যুতে ক্যালকাটা নিউজ তার বিভিন্ন অনুষ্ঠানে যে কথা বলেছিল যে বাংলাদেশ এখন নিজের আগুনে জ্বলবে আগামী কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে, ঠিক সেটাই হচ্ছে। এখন ওই ফ্র্যাঙ্কেনস্টাইন পদ্ধতিতে বাংলাদেশ এখন নিজের আগুনে নিজে জ্বলছে, সেই ছবিটা একেবারে পরিষ্কার। এমনকি শুধু আমি এখানে ভারতবর্ষে দাঁড়িয়ে বলছি না, এখন এই মুহূর্তে বাংলাদেশের একাধিক রাজনৈতিক শক্তি, বিএনপির একাধিক নেতা, আওয়ামী লীগ, জামাত ইসলাম, সবাই তারা বলছেন যে বাংলাদেশের এখন অবস্থা খুব জটিল। তার কারণ কি, সেনাবাহিনীর যে অবস্থান এখন বর্তমান, তাতে বাংলাদেশের যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা সেনাদের উপর আক্রমণ করছে, সেনা ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। আসুন এই মুহূর্তে আপনাদেরকে দেখাই দ্রুত যে কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, ভয়াবহ সেই হামলার ছবি দেখুন। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের বায়ুসেনার লড়াই, সরাসরি এরা ঢুকে পড়ে কক্সবাজারের এই সেনা ঘাঁটিতে, যেখানে বিমান ঘাঁটি বলা হচ্ছে, সঙ্গে অস্ত্রপাতি ছিল। দেখুন কিভাবে বাংলাদেশের বায়ুসেনার সঙ্গে সরাসরি লড়াই চলছে। এবার একমাত্র আমাদের এটাই প্রশ্ন যে এই যে যারা আক্রমণ চালাচ্ছে, হামলা চালাচ্ছে, তারা কারা? এরা এই যে বিচ্ছিন্নতাবাদী যে শক্তি বাংলাদেশে ক্রমাগত সক্রিয় হচ্ছিল, এবং খুব পরিষ্কার যে পাকিস্তানের সঙ্গে ইনভলভ হচ্ছিল, এবং ভারতের সঙ্গে দূরত্ব বাড়ানোর জন্য পাকিস্তানের সঙ্গে মিত্রতা করতে চাইছিল বাংলাদেশ। এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্রুত এক নজরে এই মুহূর্তের আমরা প্রতিবেদন দেখাবো, তারপর আমরা আজকের এই বিশেষ আলোচনা আসবো। দেখুন, বলছি যে সিএনএন খবরের প্রত্যেকটি খবরের শিলমোহর দিন আপনারা, প্রত্যেকটি খবর একদম ভেরিফাইড, এবং সেই জায়গা থেকে আমরা যে আশঙ্কার কথা বলেছিলাম যে বাংলাদেশে মারাত্মক কিছু ঘটতে চলেছে মার্চ মাসে, এবং আজকে রাতে ডেভিল হান্টের নামে বাংলাদেশ সেনানিবাসে প্রবেশ করবে পুলিশ, তার আগেই যে বড় ঘটনা, অর্থাৎ সেখানকার মৌলবাদী এবং জঙ্গি গোষ্ঠী তারা যে বাংলাদেশ সেনার বিরুদ্ধে একটা প্যারালাল একটা সিস্টেম তৈরি করেছে, যেটাকে বলা হচ্ছে যে রেভলিউশনারি যে ইসলামিক আর্মি। জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম এবং রোহিঙ্গাদের যৌথ হামলা কক্সবাজারে বাংলাদেশ বায়ুসেনা ঘাঁটিতে। সেনাবাহিনীর পাল্টা জবাবে ঝরেছে রক্ত, মৃত অন্তত 6। সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সমান্তরাল ব্যবস্থা চালু করেছে রেভলিউশনারি ইসলামিক আর্মি। এই আর্মির অংশ মৌলবাদী সংগঠন এবং জঙ্গি গোষ্ঠী, তারাই এই হামলা চালিয়েছে বলে খবর। চট্টগ্রাম কক্সবাজারে রোহিঙ্গাদের মহল্লা সমিতি বাজারে বায়ুসেনার ঘাঁটিতে আনসারুল্লাহ বাংলা টিম এবং রোহিঙ্গাদের একটি বাহিনী ওয়েস্ট ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করলে বাধা দানের চেষ্টা করেন সেনাকর্মীরা। দেশের মাটিতে আক্রমণের শিকার সেনাবাহিনী। ফ্র্যাঙ্কেনস্টাইন কি এবার সৃষ্টিকর্তাকে গিলছে? হঠাৎ আক্রমণে প্রথমে হকচকিয়ে গেলেও পরে পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় সেনা। মৃত অন্তত 6, আহত একাধিক। যে মোহাম্মদ ইউনূস সব দিক থেকে কোণঠাসা অবস্থায়, তিনি নিজেই কোথাও অব্যাহতি চাইছেন, বিরতি চাইছেন, বোধ হয় তিনি যার পাচ্ছেন না সামাল দিতে, এটা তিনি ধারে ভারে ওজনে বুঝে গিয়েছেন। গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। মোহাম্মদ ইউনূস, আমরা বলছিলাম যে 23 তারিখে তার অন্তত 11 বার রক্তচাপ মাপতে হচ্ছে, ব্লাড প্রেশার, তিনি হাই সুগারের পেশেন্ট, ইনসুলিন নিতে হয়, তাকে কমপ্লিট বেড রেস্টে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন সেখানকার যারা আর্মি ডক্টরস আছেন। বায়ুসেনার শিবিরে ঢুকে আক্রমণ চালিয়েছে রোহিঙ্গা এবং আনসারুল্লাহ বাংলা টিম। আমরা বারংবার বলেছি যে রোহিঙ্গাদের হাতে পাকিস্তানের বাহিনী আইএসআই যে পাক বাহিনী রয়েছে বাংলাদেশে ঘাঁটি গেড়ে, তারা রোহিঙ্গা শিবিরে গিয়ে তাদেরকে ট্রেন করছে, প্রশিক্ষণ দিচ্ছে।
সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের মাটিতে আইএসআই সক্রিয়তার ঘোর বিরোধী। পাক গুপ্তচর সংস্থায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে প্রশিক্ষণ দিচ্ছে। ক্রমেই ফ্র্যাঙ্কেনস্টাইন দৈত্য তৈরি হচ্ছে পড়শি দেশের মাটিতে, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ভারতকে আক্রমণের পরিকল্পনার পাশাপাশি দেশের মাটিকে রক্তাক্ত করছেন ফ্র্যাঙ্কেনস্টাইন দৈত্যরা। চাপ নিতে পারছেন না মোহাম্মদ ইউনূস। চলতি সপ্তাহেই জামাতের সমর্থনে রাজনৈতিক দলকে দিনের আলো দেখাবেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তার সরকার চাপ নিতে পারছে না। দুধ কলা দিয়ে পোষা সাপ তাদেরই এখন ফোঁস করছে, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। মেরে ওনাদের গাড়িতে তুলে ওনাদের অফিসে এখানে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের এলাকার যে ছেলেগুলো ছিল তারা বাধা দিয়েছে, তাদেরকে মারছে, তারাও মারছে। তো তারপরে জাহাজ ভাইকে যখন নিয়ে যাচ্ছিল তারা, তখন আমাদের এলাকার মানুষ যেগুলো আছে, আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, এখানে বলছে, তারপর আমাদের এলাকার মানুষ আসছে। তখন এলাকার মানুষ যখন ওদের সাথে কথা বলছিল, তখন ওনারা গুলি চালাচ্ছে ওনাদেরকে, আমাদের এলাকার মানুষদেরকে গুলি চালাচ্ছে, মারতেছে লাঠি চোটা নিয়ে। আমাদের এলাকায় একটা নিউজ ওখানে ঢুকতে দিচ্ছে না। আমাদের এলাকার মানুষ এখনো ওখানে রেড কিচেনের অফিসের ওখানে এখনো আমাদের এলাকায় যারা বাহিনীরা আহত করছে, এমনকি গুলি মারা হত্যা করছে। আমাকে বিমান বাহিনীর 8 থেকে 10 জন লোক, তারা এখানে আমাদের এলাকার লোকদের সাথে যখন গ্যাঞ্জাম হয়েছে, তখন আমি এখানে যথেষ্ট পরিমাণ একটি সংঘর্ষ না হওয়ার জন্য চেষ্টা করছি। বিমান বাহিনীর ভাইদেরকে অনুরোধ করছি, ভাই আপনাদের পায়ে ধরি, আপনারা চলে যান। তারা একটা কথা বলতেছে, কে জানি কে বাহারকে এনে দাও, না হলে কাউকে ছাড়তে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া না। কক্সবাজার চত্বর জুড়ে পরিস্থিতি ভয়ঙ্কর। দুপক্ষের ব্যাপক গুলিবর্ষণের খবর ছড়িয়েছে সে দেশের সংবাদ মাধ্যমে। বায়ুসেনার বিশেষ বাহিনীর সাহায্য নিয়েছে বাংলাদেশ বায়ুসেনা, বলছে একটি সূত্র। হঠাৎ এই হামলায় আতঙ্কিত বাংলাদেশ সেনা। কার নির্দেশে চলবেন তারা দ্বিধা বিভক্ত পড়শি দেশের সামরিক বাহিনী, দাবি করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ভয়াবহ পরিস্থিতি নতুন করে ফের বড়সড় সেনা অভ্যুত্থানের পথে কি বাংলাদেশ? বাংলাদেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের পরিস্থিতি এসে গেছে। এই আনসারুল্লাহ বাংলা টিম কিন্তু একসময় মোহাম্মদ ইউনূসের খাস ছিল, কারণ জসিমউদ্দিন রহমানিকে প্রথমে এই মোহাম্মদ ইউনূস আসার পরেই তাকে ছেড়ে দেওয়া এবং আনসারুল্লাহ বাংলা টিমের বহু লোককে ছেড়ে দেওয়া। তখন কিন্তু এই নজরুল হাফিজ যে অন্যতম উপদেষ্টা, আইনি উপদেষ্টা ইউনূসের সরকারে, তার সুপারিশে এদের ছাড়া হয়। সন্ত্রাসবাদীদের আরো তাড়াতাড়ি আরো অনেক বেশি ক্ষমতা চাই, অস্ত্রশস্ত্র চাই, এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ এখন সরাসরি একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে যাচ্ছে। আজকে আপনার রোহিঙ্গারা জাস্ট ওই এদের স্টাইলে, আপনার আল কায়দা স্টাইলে বা আইসিস স্টাইলে এই সমস্ত এয়ারফোর্সের আগেনস্টে আঘাত আনছে। কিসের জন্য আঘাত আনছে? তারা এমনি আঘাত আনছে? তাদের পেছনে ওই যে বললাম ফোর্স মাল্টিপ্লায়ার আছে, সেটা পাকিস্তান। আজকেই আপনি দেখবেন সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে আপনার আলবাদের নেতা এটিএম আজহারুল ইসলাম, তাকে ফাঁসির আদেশ দিয়েছিল যে ট্রাইব্যুনাল আদালত যুদ্ধ অপরাধী হিসাবে। তিনি কি করেছিলেন? তিনি ওই 71-এর সময় 17 এপ্রিল পাক বাহিনী বিলের ধারে অসহায় মানুষদের ঘিরে ধরে এলপাতাড়ি গুলি চালায় এবং সেই গণহত্যায় 1200 থেকে 1500 মানুষ মারা যায়, যাকে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করা হয়। তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। বেসিক্যালি যে জঙ্গি গোষ্ঠীগুলো, যে জঙ্গিরা বেরোচ্ছে, তাদের আপনার কি করা হচ্ছে? তাদেরকে বের করতে দিচ্ছে কারা? সৈন্যবাহিনী না হলে তো বের করতে পারে না। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। তবে এখন বাংলাদেশ তাহলে কি করবে? পাকিস্তানের ওপর যে অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশ দেখাচ্ছিল, এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় পাক সেনা কর্তা, প্রাক্তন পাক সেনা কর্তা, প্রাক্তন আইএসআই কর্তা, এরা বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ সেনাকে ট্রেনিং না, পাশাপাশি তার একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তৈরি করছে, যার মধ্যে অনেক রোহিঙ্গা রয়েছে, যার মধ্যে অনেক বিচ্ছিন্নতাবাদী মনস্ক মানুষ রয়েছে, যার মধ্যে এই যে রেভলিউশনারি ইসলামিক আর্মি হিসাবে বেশ কিছু মৌলবাদী রয়েছে, যাদের কাজই হবে এখন বাংলাদেশকে প্রতিনিয়ত বিশৃঙ্খল পরিস্থিতিটাকে সঠিকভাবে কায়েম রাখা।
অর্থাৎ এই যে বিশৃঙ্খলতা, এই যে ডিস্টারবেন্স সিচুয়েশন, এটাকে কায়েম রাখা, এটাকে একেবারে কন্টিনিউয়াসলি যাতে এটা এক্সিস্ট করে সেই দিকে নজর দেওয়া। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। এখন বাংলাদেশের বর্তমান অবস্থা কি সেটা জানবো, এবং সঙ্গে ভারতের ভূমিকা এই মুহূর্তে কি হওয়া উচিত। কারণ আমরা জানি যে চীন, এমনকি আমেরিকা, এই যে এদের অবস্থানগুলো আমাদের কাছে মোটামুটি পরিষ্কার আলোচনা থেকে, যে এদের ভূমিকা কি, এরা কি চাইছে এখন। কারণ ভারতের গ্রাফ, উন্নতির গ্রাফ ক্রমাগত উঠছে। এটা পাশ্চাত্যের কাছে যদি চক্ষুশূল হয়, তাহলে তারা কি ইনিশিয়েটিভ নিতে পারে ক্ষেত্রে। বাংলাদেশকে ডিস্টার্ব করে দিয়ে ভারতকে পক্ষান্তরে বিড়ম্বনার মধ্যে ফেলার চেষ্টা, ভারতকে ডিস্টারবেন্স করার চেষ্টা, ভারতের উন্নতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা, এই সমস্ত প্রশ্নগুলো আজকে আলোচনার টেবিলে অবশ্যই উঠে আসবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো তাদের সঙ্গে। ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, ফাল্গুনী দিকে স্বাগত জানাবো। ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক আমাদের সঙ্গে রয়েছেন, ঝন্টু দাকেও স্বাগত। বিমল কুমার চন্দ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৌসেনা, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। সঙ্গে আমি স্বাগত জানাবো বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং বিএনপি নেতা, ওনার রাজনৈতিক পরিচয়। আমি প্রথম মোশাররফ সাহেবকে দিয়ে শুরু করতে চাইব। এই যে যারা বাংলাদেশের সেনাঘাঁটিতে আক্রমণ করছে, সেনাকে আক্রমণ মানে, আমাদের এখানে যদি সেনাকে আক্রমণ হয়, আমি জানি না আপনাদের ইকুয়েশন কি বা পারসেপশন কি, আমাদের এখানে সেনাবাহিনীর উপর আক্রমণ মানে আমরা ধরে নেব সেটা দেশের উপর আক্রমণ। তাহলে এখন বাংলাদেশের ভূমিকা কি হবে? ইউনিসের উপর আস্থা রাখতে পারছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে কোনো অংশের উপর যদি কেউ আক্রমণ করে, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আক্রমণ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা সামরিক বাহিনী যে ভূমিকা নেওয়ার সেটা নেবে, এই জন্য বাংলাদেশের জনগণের সর্বাত্মক সহযোগিতা, সমর্থন থাকবে। এবং আমি আপনাকে বলি, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে এই পর্যন্ত তিনি যে ভূমিকা রেখেছেন এবং যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ তাকে আমরা সমর্থন করি এবং সর্বক্ষেত্রে তার প্রতি আমাদের আস্থা আছে। তো এই কারণে আমি বলছি যে আপনি মনে করুন যে বাংলাদেশের যে আমাদের বিমান বাহিনীর উপর যে আক্রমণটি, বিমান বাহিনীর ঘাঁটির উপর যে আক্রমণটি হয়েছে, এই আক্রমণটির ব্যাপারে এখন পর্যন্ত আইএসপিআর এর যে বক্তব্যটি পাওয়া গেছে, সেটিতে বলা হয়েছে যে একজন আইএসপিআর এর বক্তব্যে বলা হয়েছে বিমান বাহিনী সঠিকভাবে মোকাবেলা করেছে এবং এতে একজন মৃত্যুবরণ করেছে। তো আমি এই ক্ষেত্রে বলছি যে আমি আপনার মতো প্রতি দেবাশিস, আমি অবশ্যই এই মুহূর্তেই বলবো না যে অন্য কোনো দেশের হাত রয়েছে। আমরা বিষয়টি জানতে চেষ্টা করছি যে অন্য কারো হাত রয়েছে কিনা, এবং সেটা নিশ্চিত হওয়ার পরই বলা যাবে যে অন্য কারো হাত রয়েছে কিনা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যে এই ধরনের যে একটি পদক্ষেপ যারা নিয়েছে, এদের সাথে অন্য কাদের সংস্রব আছে কিনা এটা দেখা হচ্ছে। বেশ, আমি ঝন্টুদার কাছে চলে আসি। ঝন্টুদা, এটা সরাসরি সেনাবাহিনীর উপর আক্রমণ, এবং এই যে নাম আসছে একটি বিশেষ সংগঠন যেটা বাংলাদেশের সেনাবাহিনীর অংশ তো নয়ই বটেই, সেটা হচ্ছে রেভলিউশনারি ইসলামিক আর্মি। আমি আবারও বলছি, রেভলিউশনারি আর্মি হলে কথা ছিল, মাঝখানে ইসলামিক শব্দটা যোগ করা হয়েছে। ওয়াকারুজ্জামানের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, এবং এই সেনাবাহিনীর মধ্যে বর্তমানে যারা আওয়ামী লীগ, মানে পলিটিক্যালি যাদের আওয়ামী লীগ যারা সমর্থিত, তাদেরকেও নাকি পুলিশ গ্রেপ্তার করতে পারে বলে শোনা যাচ্ছে। আরেকটা লেটেস্ট আপডেট আসছে, সেটা হচ্ছে যে বর্তমানে যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার নাকি বাড়ি, তার বাসভবন ঘেরাও হতে পারে, তার উপর আক্রমণ আসতে পারে। এই যে নানান ইনফরমেশন অ্যান্ড ইনপুট আসছে, এতে পাকিস্তানের ভূমিকাটাকে আপনি আগে এগিয়ে দেখবেন, নাকি এর সঙ্গে পাশ্চাত্য দেশ বা ডিপ স্টেট এদের ভূমিকাটাকে দেখবেন, এবং এই ক্ষেত্রে ভারতের ইনিশিয়েটিভের জায়গাটা কতটা ইতিবাচক, কনক্লুসিভ হওয়া উচিত? আমি অনেকগুলো প্রশ্ন করেছো, আমি শুরুটা করি। দেখো, এই চ্যানেলে অন্তত তোমরাই হয়তো 100টার কাছাকাছি বাংলাদেশ ইস্যুতে অনুষ্ঠান করেছো। আমি সিংহভাগটায় থাকার সুযোগ পেয়েছি। একদম। আমি বারবার প্রতি অনুষ্ঠানে মাননীয় বাংলাদেশের যারা রিপ্রেজেন্টেটিভ এবং বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন একটা বড় অংশের মানুষের কাছে বলেছিলাম, দেখুন, অন্যের বাড়িতে আগুন লাগাতে গেলে, তোমার কথাটা ধার করে নিয়ে বলছি, ফ্র্যাঙ্কেনস্টাইনটা কিন্তু তৈরি থাকে। আজকে বাংলাদেশে এই ফ্র্যাঙ্কেনস্টাইনটা এত ভয়ানকভাবে এতদিন ভিতরে হচ্ছিল, সাধারণ নাগরিক, সংখ্যালঘু, সনাতনীদের উপরে হামলাটা হচ্ছিল। আমরা বলছিলাম এটা যেদিন কমপ্লিট হয়ে স্যাচুরেশন হবে, সেদিন আপনার রাষ্ট্র ব্যবস্থার উপরে আক্রমণটা হবে। তাই হলো।
কারণ খেয়াল করতে হবে, এখানে যিনি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ একজন অধ্যাপক, তিনি ভালো করে জানেন যে দেশের ডিফেন্স ব্যবস্থার উপরে যখন হামলা হয় সেটা দেশের বিরুদ্ধে হামলার শামিল, একদম। এবং সেটা আলটিমেশন। এবার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কারা হামলাটা করলো? অগণিত বিভিন্ন ইসলামিক ফান্ডামেন্টালিস্টকে এরা ছেড়েছে ক্ষমতায় আসীন হয়ে। 174টা বিভিন্ন অর্গানাইজেশন যারা এক্সট্রিমিস্ট এবং আন্তর্জাতিক স্তরে যারা নিষিদ্ধ তাদেরকে ছেড়েছে। আমরা তখন বলেছিলাম এদেরকে ছাড়াটা সোনার বাংলা তৈরি করার জন্য ছাড়েনি, এরা পার্শ্ববর্তী ভারতকে ডিস্টার্ব করতে ছেড়েছিল। এবং যেদিন ভারতের বিরুদ্ধে যুদ্ধ খেলতে খেলতে নিজেদের মধ্যে কায়েমি স্বার্থের লড়াইটা শুরু হবে, তখন কনফ্লিক্টটা তৈরি হবে ভেতরে। কারণ আমি উদাহরণ দিয়ে বলছি, যে কটা ফান্ডামেন্টালিস্ট রেভলিউশন, সকল রেভলিউশন যে কটা দেশে হয়েছে, লাইক আফগানিস্তান, লাইক ইরাক, লাইক নিকটবর্তী পাকিস্তান, আমি প্রত্যেকটা স্টেটে দেখবেন শুরু হয় ওরা পার্শ্ববর্তী প্রতিবেশীকে ভাঙতে, অচিরেই নিজেদের মধ্যে আগুন লেগে যায়। তাই হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এখানে পাকিস্তানের হাত আছে না ডিপ স্টেট? আমি বলছি ডিপ স্টেট হিসেবে পাকিস্তানও কিন্তু একটা উল্লেখযোগ্য মুখ। কারণ খেয়াল রাখবে যে ইউএসএআইডি, ইউনাইটেড স্টেট এজেন্সি অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ছত্রছায়ায় যে টাকা দেওয়া হতো, মার্কিন রিপাবলিকান পরিষ্কার স্কট পেরি পরিষ্কার অভিযোগ করে বলেছে প্রতি মাসে 5,000 কোটি টাকা দেওয়া হতো বিভিন্ন দেশকে। পাকিস্তানকে 20 বছরে $840 বিলিয়ন দেওয়া হয়েছে, তালিবানকে 697 বিলিয়ন। আমি বলছি এই টাকাগুলো একটা জায়গার থেকে আসে একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু ভায়া হয়ে যে স্টেটগুলোর নাম আমি বললাম তারা এগুলোকে সার্কুলেট করে সন্ত্রাসবাদী কার্যকলাপ, ডিস্টেবিলাইজেশন করতে ভারতের মতন গ্রোয়িং ইকোনমিকে। এই ডিস্টেবিলাইজেশন করাটা প্রক্সি ওয়ারের পার্ট। এবং দেখা গেছে এই প্রক্সি ওয়ার করতে করতে নিজেদের মধ্যে ভাগ বাটায় পাকিস্তানে যেমন এখনো 1,500 জঙ্গি গোষ্ঠী প্রতিদিন নাম পাল্টায়। কিছুদিন আগে তুমি দেখবে ধানমন্ডির বাড়িটায় কারা হামলা করেছিল? নারায়ে তাকবীর। এই যে ছাত্র জনতার এই সকল এটা হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে নাম পাল্টে দিল। এই যে নামগুলো বলছে ইসলামিক ফান্ডামেন্টালিস্টের বিভিন্ন নাম, সারা পৃথিবীর একটা রিসার্চ বলছে এরা উইদিন 24 আওয়ার্স নিজেদের নাম পাল্টায়, রেজিস্ট্রেশন পাল্টায়, ব্যাংক অ্যাকাউন্ট পাল্টায়, স্থান পাল্টায়, বলে মুখগুলো এক থাকে। আমি এখানেই বাংলাদেশের যিনি প্রতিনিধি, একজন দায়িত্ববান পলিটিক্যাল পার্টির নেতা, অবশ্যই অধ্যাপক, আমার সমগোত্রীয়, আমিও একজন অধ্যাপনার সাথে যুক্ত, উনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এই যে লার্জ প্রপোর্শনেট অফ দ্য বাংলাদেশের আমার ভাইয়েরা, আমার একই কালচারাল সহোদয় যারা, তারা রুখে দাঁড়ান দয়া করে। দেখুন ভারতের মোকাবিলা করার অবস্থা আছে, আপনাদের গৃহদাহ হলে আমাদের যে ক্ষতিটা হবে আমরা রুখতে পারবো, আপনারা ভালো করে জানেন। কিন্তু আপনারা ধ্বংসপ্রাপ্ত হলে আমার ভাতা, আমার ভগিনীরা নষ্ট হবে, এটা দেখতে পারবো না আমরা। একদমই এই হৃদয়ের টানটা আপনার সাথে আমার আছে। কিন্তু ঝন্টুদা, আপনি যে সম্ভাবনা এবং সম্ভাবনার পাশাপাশি যে আশা প্রত্যাশা দেখছেন, আমি বলবো নতুন সূর্যোদয়ের বাংলাদেশ আপনি দেখতে চাইছেন। এখানে ভারতে বসে একজন ভারতীয় হিসাবে, এটা খুব স্বাভাবিক, আমাদের প্রতিবেশী দেশ, আমরা চাই না, অধ্যাপক হিসাবে এবং বাঙালি হিসাবে। এবং কিন্তু এই যে এর আগেও আমরা দেখেছি বাংলাদেশে যারা মুক্তমনা, তাদের তো রাস্তার উপর মাথা থেতলে খুন করা হয়েছে। যারা ব্লগার, তাদের বাড়িতে ঢুকে তার সন্তান, তার স্বামীর সামনে তাকে শুট আউট করা হয়েছে। যারা মুক্ত মনে বাংলাদেশে কথা বলতে চাইছেন তাদের কণ্ঠ রোধ করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। তাহলে এই মুহূর্তে এই যে আমার সঙ্গে থাকা মোশাররফ আহমেদ ঠাকুরের মতো যারা রাজনৈতিক লোক এবং ডেফিনেটলি যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত, এরা রাস্তায় বেরোতে পারবেন? এবং গতকাল প্রকাশ্য রাস্তায় গুলি করা হয়েছে একজন মুক্তমনা ব্যবসায়ীকে। আমরা সেই ছবি একবার একটু দেখিয়ে নিই বিরতিতে যাওয়ার আগে। আপনারা দেখুন বনশ্রী এলাকা, দেখুন বনশ্রী এলাকার কি মানে ভয়াবহ ছবি। এটা কোনো সাধারণ লুটপাট বা খুন নয়। এখানে একদল মানুষ, তারা কি করছে, কোনো একজন ব্যবসায়ী যে বাংলাদেশের পক্ষে কথা বলেছিল কোনো একটা সময়ে, হয়তোবা তার আওয়ামী লীগ যোগ থাকতে পারে, আমার কাছে স্পষ্ট নয়, তাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করছে। আপনারা এই বাংলাদেশ চান? আমরা একটা বিরতি নেব, বিরতির পর অবশ্যই ভারতবর্ষের এই সময়কে ইনিশিয়েটিভ নেওয়া উচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জন্টুদা বললেন যে ইরাকের কথা বললেন, আফগানিস্তানের কথা বললেন, পাকিস্তানের কথা বললেন, যে যারা অন্যকে ধ্বংস করার মধ্যে দিয়ে শুরু হয়েছে, পরবর্তীকালে নিজেরা শেষ হয়েছে।
ভারতের ভূমিকা কি হবে এই মুহূর্তে অবশ্যই আমরা জানবো। ফাল্গুনীদের কাছে যাব। ফাল্গুনীদি, এটা একদম বাস্তব যে পাকিস্তানের সঙ্গে ধারে ভারে ভারত অনেক যোজন এগিয়ে থাকলেও এটা আপনি অবশ্যই মানবেন যে পাকিস্তানের জঙ্গি তৎপরতা আজও ভারতের কাছে একটা মাথা ব্যথার কারণ। দ্বিতীয়ত আপনাকে বলি যে এর মধ্যেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা এমনকি পশ্চিমবঙ্গের দুদিনের সফরে অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি ঘুরে গেছেন। তিনি একাধিক জায়গায় বৈঠক করেছেন এবং গোয়েন্দাদের দ্বারা একটি সংগঠন অর্থাৎ একটা কাউন্সিল, একটা বোর্ড তৈরি করতে যাচ্ছেন। তার মধ্যে 28টা সংস্থা থাকবে, গোয়েন্দা সংস্থা। এই যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে, ভারত ডিরেক্ট কিছু বাংলাদেশকে বলছে না, কিন্তু বেশ কিছু ইনিশিয়েটিভ ভারত কিন্তু নিচ্ছে বাংলাদেশ ইস্যুর পরে, মানে হাসিনা চলে যাওয়ার পরে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতের থেকে আর কি মানে ইনিশিয়েটিভ আমরা আশা করতে পারি বা নেওয়া যেতে পারে? অন্তত পক্ষে অনুপ্রবেশকে ঠেকানো এক, কারণ আপনারা বারবার আমি দেখছি যে কেন্দ্র সরকার যেটা বলার চেষ্টা করছে, এটা রাজ্যের ইন্ধনে অনুপ্রবেশ বাড়ছে, কিন্তু রাজ্যের ইন্ধনে অনুপ্রবেশ বাড়লেও নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে, তো জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে। এটাকে আটকানো, কারণ আমরা এর মধ্যেই দেখেছি বারুইপুরে বেশ কিছু রোহিঙ্গা গ্রাম, এই রোহিঙ্গারাই কিন্তু পাকিস্তানের দ্বারা ট্রেন্ড হয়ে তারা বাংলাদেশের সেনাঘাটিতে আক্রমণ করে দিল। তো এটা একটা শুধুমাত্র মুখের গল্প নয়, এটা শুধুমাত্র একটু আলোচনা করলাম আর 9টার সময় হাত ধুয়ে প্যানেল ছেড়ে উঠে গেলাম, এই ব্যাপারটা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফাল্গুনীদি, আপনি জানেন ভারতের ইন্টেলিজেন্স বলছে বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যগুলোতে বহু স্লিপিং সেল আছে যারা ঠিক সময় জেগে উঠবে। তো এখন দরকার, মানে কয়েকদিন আগেও মোদী সাহেব বলছিলেন যে আমরা ইনিশিয়েটিভ কিছু হঠাৎ করে নেব না, মানে উনি যেটা বললেন যে আমরা যুদ্ধের মাধ্যমে কখনোই সমাধান সূত্র বেরোয় না, আলোচনার টেবিলে বসে আলোচনা হতে পারে। তো বাংলাদেশের সঙ্গে আগামী দিনে কি আলোচনার টেবিলে এই সমস্যা মিটবে, মানে অন্ততপক্ষে ভারতের পার্টটা? দেখুন, ভারত দেশের সুরক্ষার বিষয়ে খুবই সচেতন। আমরা বিভিন্ন দেখেছি সামরিক খাতে ভারত তৃতীয় স্থানে উঠেও এসেছে এবং তাদের তৎপরতা এবং সমস্ত বিষয়ে ভারত কিন্তু যথেষ্ট তৎপর বলে আমরা প্রত্যেকেই সেটা মনে করি এবং আমরা দেখতে পেয়েছি। দেখুন, প্রথমেই বারবার করে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে হিংসা নয়, আলোচনার মাধ্যমে আমরা যাতে বাংলাদেশের এই ইস্যু বা বাংলাদেশের এই পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারি। এবং আপনারা অজিত ডোভালের মাধ্যমে যে ইন্টেলিজেন্স দিয়ে যে বিষয়টা তৈরি হচ্ছে, এবং একভাবে নয়, বিভিন্নভাবে গোয়েন্দা সূত্রে বিভিন্ন বিষয়কে সঠিকভাবে জাস্টিফাই করে নিশ্চয়ই ভারত তার সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে। দেখুন, আমরা দেখেছি যে এর আগে আমরা মাননীয় অটল বিহারী বাজপেয়ীজির সময় আমরা যুদ্ধ কিন্তু দেখেছি পাকিস্তানের সাথে। তো স্বভাবতই যুদ্ধে যে ভারত এগোতে পারে না বা এগোবে না এরম নয়, পরিস্থিতি অনুযায়ী যাবে। কিন্তু এখন ভারতবর্ষ মনে করছে যে আমরা বাংলাদেশের যা পরিস্থিতি এবং বাংলাদেশের সাথে আমাদের যে মিত্রতা ছিল, সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমরা যুদ্ধে যাব না বা যুদ্ধে যাইনি, তারা অন্যভাবে সেটাকে মেটাবার চেষ্টা করছে। কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ যেভাবে ভারতকে আক্রমণ করছিল, যেভাবে ভারতবর্ষকে বিভিন্নভাবে জঙ্গি ঢুকিয়ে বিভিন্ন ভাষা দিয়ে যেভাবে বারবার করে আক্রমণ করার চেষ্টা করেছে, দেখুন আজকে কিন্তু বাংলাদেশ একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। 522টি খুন, 744টি ধর্ষণ, মানে আমরা সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী যেটা পেয়েছি, এর ভেতরে কি আছে আমরা জানি না। এবং এখানে ব্যবসা বাণিজ্য যারা করতেন তারা সবাই ফিরে যাচ্ছে, অর্থাৎ এখানে যে ব্যবসার পরিস্থিতি নেই সেটা সেখানকার মানুষ, সেখানকার ব্যবসায়ীরা সেটা বুঝতে পারছে। সামাজিকভাবে অবক্ষয় হয়েছে, রাজনৈতিকভাবে অবক্ষয় হয়েছে। সেনাঘাঁটিতে যেখানে পুলিশ ঢুকতে পারে না, সেখানে সেনাঘাঁটিতে আজকে পুলিশ ঢুকছে। কিসের জন্য? একটু আগে বাংলাদেশ থেকে যিনি রয়েছেন তিনি বলছিলেন যে ওয়াকুবজামান সেনা তিনি ঠিক কাজ করছেন, কিন্তু তাকে তো কর্নার করে ফেলছে। তাকে কর্নার করে আমরা ইকবাল করিম ভূঁইয়া যিনি আছে তিনি কিন্তু সেখানে একটা ভূমিকা নেওয়ার চেষ্টা করছে বা ভূমিকা নিচ্ছে। এবং আমরা বারবার করে দেখছি যে পাকিস্তানের সাথে তারা সখ্যতা করতে চেয়েছিল, যে পাকিস্তান মনে হয় বাংলাদেশকে সহযোগিতা করবে, তাদের স্বাধীনতা ফিরিয়ে দেবে, তাদেরকে সহযোগিতা করবে। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি আইএসআই দিয়ে, বিভিন্ন মৌলবাদী সংগঠন দিয়ে বাংলাদেশকে কিন্তু এরা ছিন্ন ভিন্ন করার চেষ্টা করে এই মৌলবাদীদের যে শাসন সেটা কিন্তু তারা কায়েম করতে চাইছে। এবং
সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা বাংলাদেশের যে নাগরিক রয়েছে বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই এই বিষয়ে প্রতিবাদ, অভ্যন্তরীণ প্রতিবাদ, যেটা আগে কিন্তু প্রথম তারা তো অবস্থায় রাস্তায় বেরোচ্ছেন না। এই যে ঝন্টুদা কিছুক্ষণ আগে উদাত্ত কণ্ঠে একটা আহ্বান জানালেন, অত্যন্ত সফট হার্টেড ভাবে উনি বললেন যে অন্তত পক্ষে আপনার অধ্যাপকেরা বাইরে বেরিয়ে আসুন। আমাকে ফাল্গুনীদি বলুন তো দেখি যে কোন কারণের জন্য আমাদের এখানে যদি কিছু হয়, যে কোনো কিছু, আমরা কয়েকদিন আগে জানি কাদম্বিনী কাণ্ডের পর, আরজি করের ইস্যুর পর প্রচুর বুদ্ধিজীবী মানুষ দল মত ধর্ম নির্বিশেষে সব রাস্তায় বেরিয়ে এসছে, ওনারা কেন করতে পারছেন না? দেখুন, এখানে যে মৌলবাদ মাথাচাড়া দিয়ে রয়েছে, আপনারা এর আগেও জানেন যে ব্লগার যারা বলেছেন তাদের যেভাবে খুন করা হচ্ছে, তো স্বভাবতই মানুষ বলবে কি করে? দেখুন, যেখানে গণতান্ত্রিক স্বাধীনতা থাকে না, যেখানে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যেখানে অস্থিরতা চলছে এবং যেখানে একটা হিংসাত্মকমূলক রাজনীতি চলছে এই বাংলাদেশে, সেখানে স্বাভাবিক প্রত্যেক মানুষ তার প্রাণকে তো, তার নিজেকে তো সে ভালোবাসে। সেই জন্য তারপরেও কিন্তু তারা, আমরা অনেক ক্ষেত্রে দেখছি মিডিয়ার সামনে এসে তারা কিন্তু প্রতিবাদ করছে। একদম প্রতিবাদ করছে না এরকম নয়, কিন্তু এত কিছুর পরেও কিন্তু মানুষ প্রতিবাদী হচ্ছে, মানুষ রাস্তায় নামছে। তো স্বভাবতই দেখুন, যেভাবে বাংলাদেশে আমরা আজকেও দেখছিলাম যে দীর্ঘদিন ধরে তার নামে মনে হয় 1000 খুন, ধর্ষণ, বিভিন্ন কেস রয়েছে, তাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আন্দোলন হচ্ছে। অর্থাৎ আন্দোলন কারা করছে? মানে এই ধরনের যারা বিভিন্ন ধরনের জঙ্গি, যারা বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজ করেছে, এদেরকে ছেড়ে দিয়েছে কে? ইউনিশ সরকার। কেন? কারণ এই মৌলবাদীদের হাতে ক্ষমতা দেবে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ফাল্গুনী দিকে আমি থামাবো একটু। এই যে মৌলবাদী বা উগ্রবাদী যারা বাংলাদেশকে টুকরো করতে চাইছে, অথবা বাংলাদেশকে যারা ইসলামিক স্টেট, এই শব্দটা ঝন্টুদা কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন, ইসলামিক স্টেট করতে চাইছেন। আমি বিমল স্যারের কাছে আসবো। বিমল কুমার চন্দ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৌসেনা। আমি শুধুমাত্র সেনাবাহিনীর এখতিয়ারটার মধ্যে রাখবো না, একটা জিনিস শুনে আপনাদেরও খারাপ লেগেছে, যখন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একবার নয়, দুবার নয়, কয়েকশো বার ঝন্টুদা তার সাক্ষী আছেন, যেখানে ভারত দখলের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বলছেন না বা ইউনুস বলছেন না, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এখনো এই ধারণা, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা, এই অভিপ্সা আছে যে ভারতকে আমাদের জয় করতে হবে। একটা বড় ম্যাপ তৈরি করা হলো, আপনি ভাবতে পারবেন না, তাতে কলকাতা নয়, বিহার, ঝাড়খণ্ড ফাড়খণ্ড নিয়ে একটা ম্যাপ। হ্যাঁ, তার মধ্যে 7 সিস্টার্স তো আছেই। 7 সিস্টার্স কেড়ে নেবো, ভেঙে দেবো, চুরে দেবো, বহুবার বলেছে। তার মানে একটা বড় সংখ্যক বাংলাদেশি তারা এখনো ভারত বিদ্বেষী। আমরা জোর করে মিত্র, বন্ধু, প্রেমের সম্পর্ক বলে গলায় জড়িয়ে ধরার চেষ্টা করলে হবে না। আপনি আমাকে শুধু একটুখানি বলুন যে এই যে আনসারুল্লাহ, মানে কি ভয়াবহ বিষয়, দেখুন, আনসারুল্লাহ বাংলা যারা সেনাগাড়িতে হামলা করলো তাদের যোগ আছে। আবার অদ্ভুতভাবে দেখুন, এই বাংলায় মুর্শিদাবাদ, মালদাতে আনসারুল্লাহ বাংলা লোকের টিমের সদস্যদেরকে এসটিএফ অ্যারেস্ট করছে। তার মানে তারা তো অলরেডি ভারত ভূমিতে ঢুকে পড়েছে। এটা কতটা থ্রেট ভারতের কাছে? মানে এদেরকে যদি এদেরকে পয়েন্ট আউট না করা যায়, এদেরকে মানে ট্র্যাক না করা যায়, তাহলে তো যে কোনো সময় এই যে দিল্লি দখলের ডাক দিচ্ছে। আমরা তো দেখলাম যে একজন বাংলাদেশি বম্বেতে চলে গিয়ে একজন অভিনেতার বাড়িতে ঢুকে তার ঘাড়ে ছুরি মারল। সেটা যদি হতে পারে, পার্লামেন্ট হাউসে অ্যাটাক হতে পারে যে কোনো সময়। আপনার কি মনে হয়েছে অলরেডি? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমাদের একটা কথা আছে যে দেশের যে সর্বাধিনায়ক হয় তার ব্যাকগ্রাউন্ডটা সবসময় দেখা হয় সবচেয়ে আগে। কারণ কি, নির্ভর করে সমস্ত সংসার, সমস্ত দেশ, সব কিছু নির্ভর করে তার চালনার উপরে। আমরা সবচেয়ে আগে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস। উনি কে? কারণ হচ্ছে আজকে যে এই যে উনি বললেন যে একাধিক জঙ্গি ছেড়ে দেয়, বাস্তব এটা? হ্যাঁ, বাস্তব। তার মধ্যে সাধারণ কথা, সহ একাধিক। ওনার শাসন ব্যবস্থা, ওনার শাসন ক্ষমতা কিচ্ছু নেই। কারণ কি, আমি তো 71 সালের যুদ্ধে করেছি। আমি 71 সালের যুদ্ধে যখন এই স্বাধীন করি, এই বাংলাদেশকে স্বাধীনতা করে আমাদের ভারতীয় সেনাবাহিনী, আমিও তার মধ্যে একজন, আমরা কিন্তু ইউনুস স্যারকে তখন দেখিনি। মিস্টার ইউনুসকে আমি তখন দেখিনি। কারণ হচ্ছে এই যে ওনার যে ওই যে স্বাধীন হয়েছে দেশটা, তার উপরে ওনার কোনো মায়া নেই, কারণ ওনার কোনো রক্ত ঝরেনি। ওই জন্য আজকে যে জিনিসটা হচ্ছে, সাধারণ মানুষ যারা আছে, বিমলদা একটা কথা বলুন, আজকে সত্যি কথা একদম বলতে, এই ইউনুসের হাতে কোনো ক্ষমতা আছে নাকি এই সমস্তটা চলে গেছে মৌলবাদী সংগঠন? সত্যি কথা তাই তো। কারণ কি, ওনার যে ক্ষমতা, এটা মৌলবাদী যারা আছে তারা বুঝে নিয়েছে যে মিস্টার ইউনুস কতদূর যেতে পারেন, ওনার ক্ষমতা কতখানি।
আজকে তা না হলে পরে উনি একটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, উনি হচ্ছেন পাপেট। একদম পাপেট ছাড়া কিচ্ছু নয় বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সাহেব। কারণ ওনার কোনো ক্ষমতা নেই, ওনাকে যা বলা হচ্ছে সেইভাবে করছে না। চিন্তা করুন তো, দেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেনাবাহিনী। আমি একজন সেনাবাহিনীর লোক, আমি বলছি সেনাবাহিনীর ইয়েতে সেনা অভ্যুত্থান, পুলিশ যাচ্ছে সেনাবাহিনীর ব্যারাকে, পুলিশ যাচ্ছে সেনাবাহিনীতে, এটা কতখানি ইয়ের ব্যাপার। আমি চিন্তা লজ্জার ব্যাপার, আমি নিজে লজ্জাবোধ করছি। কারণ কি আমার লজ্জা এই জন্য হচ্ছে, এই দেশটাকে স্বাধীন করবার জন্য তো আমার রক্ত দেওয়া আছে, আমার রক্ত এই দেশকে স্বাধীন করার জন্য দেওয়া আছে। সুতরাং আমার এটা গায়ে লাগছে যে যে সেনারা, যেদের সেনাদের জন্য একটা দেশ সবসময় মানে নির্বিঘ্নে থাকে, সাধারণ মানুষ নির্ভর করে কার উপরে? সর্বশেষ নির্ভর হচ্ছে সেনাবাহিনী। একদম সেই সেনাবাহিনীর কাছে তারা যাচ্ছে। শুধু তাই নয়, এক এক করে অ্যারেস্ট করছে সেনাবাহিনীকে। এটা পৃথিবীতে আমার মনে হয় কেউ কোনোদিন দেখেনি। অদ্ভুত অদ্ভুত জিনিস। সেনাবাহিনীর লোককে দেখে 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 বড় বড় অফিসারদের তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের সেনা অভ্যুত্থান। এটা কি ধরনের জিনিস হতে পারে? এই যে একটু আগে ফাল্গুনিদি বললেন ইকবাল করিম ভূঁইয়া, এই তো বাস্তব যে তার উপরে দায়িত্ব, মানে বর্তমান যে উনি যে আছেন সেনাপ্রধান, ওনার কোনো ক্ষমতা নেই। পরিষ্কার এটা আমি বলে দিচ্ছি, ওনার কোনো, আমার সেনাবাহিনীর চোখ, সেই চোখে যেটা আমি দেখেছি যে ওনার কোনো ক্ষমতা নেই। সেই জন্য আজকে প্রাক্তন, আমি দেখেছি মিস্টার ইউনূসের একটা জিনিস হচ্ছে উনি প্রাক্তনকে চান। কারণ প্রাক্তনকে এই জন্য চান যে প্রাক্তন যারা, খেয়াল রাখবেন, তাদের স্বাধীনতায় কোনো অংশগ্রহণ নেই, তার মধ্যে পাকিস্তানি ফ্লেভার আছে এবং পাকিস্তানি ফ্লেভার আছে। যার জন্য কি হচ্ছে, আজকে প্রাক্তনী যারা আছে, প্রাক্তন তাদেরকে নিয়ে আসছে কেন আছে? আজকে সেনাপ্রধান তো আছে, সেনাপ্রধান থাকার জায়গায় কেন প্রাক্তন সেনাপ্রধানকে নিয়ে আসতে হবে দেখবার জন্য? এখানেই কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে। একটা জিনিস একদম বাস্তব, বাংলাদেশ যতই বালখিল্য তা করুক না কেন, ভারতকে সরাসরি অ্যাটাক করার সাহস দেখাবে না। আমার ভয় অন্য জায়গায়, কোনো জিনিস না, একদম কোনোদিন দেখাবে না, কোনোদিন করবে না। মানে এটা যদি করে তাহলে বুঝতে হবে পৃথিবীর সবচেয়ে মূর্খতা একদম। কিন্তু বিমল সাহেব, ফাল্গুনিদি, ঝন্টুদাকে সামনে রেখে, সঙ্গে আমাদের মোশাররফ আহমেদ ঠাকুরকে সামনে রেখে বলছি, আজকে বাংলাদেশ থেকে আমি বেশি উৎকণ্ঠিত হচ্ছি আমাদের দেশের জন্য। কারণ এই যে স্লিপিং সেলগুলো, এই যে চোরাগোপ্তা আক্রমণ, এই যে অনুপ্রবেশ, ইনসার্জেন্সি, ইনফিলট্রেশন, এই যে এরা ধীরে ধীরে ভারতের মধ্যে ঢুকে কবজা করে ফেলছে। আজকে আপনি দেখুন মুসলিম পার্সেন্টেজ ভারতে কি পরিমাণ বেড়েছে। সত্যি কথা, আজকে সেদিন আমাদের একজন গেস্ট বলে গেলেন খুব গুরুত্বপূর্ণ কথা, যে 50-এর দশক 60-এর দশকের মুসলিমদের নিয়ে আপত্তি নেই, কিন্তু যারা এই নব্য মুসলিম ঢুকে আসছে সেনা পেরিয়ে, তাদের ভারতের প্রতি না আছে কোনো প্রেম, প্রীতি, ভালোবাসা, নো রেসপন্সিবিলিটি। এরা কতটা বিপজ্জনক হতে পারে। এবং আজও বর্ডার খোলা, মানে যে কেউ খুশি, মানে গড়ের মাঠ যে কেউ কি করে সম্ভব? এছাড়াও আপনাদের প্রত্যেক ভারতীয়, এখানে 3 জনই রয়েছেন, আমি কোনো রাজনীতি দল পেশা দেখছি না, এদের প্রত্যেকের অবস্থানের উত্তর মোশাররফ সাহেব বিরতির পরে ফিরে এসে আমার সঙ্গে মোশাররফ সাহেব বলেছেন, রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে। এই যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি চাইলে যে কোনো সময় ঢাকা অধিগ্রহণ করতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য ঢাকা অধিগ্রহণ নয়, বরঞ্চ সুস্থ, স্বাভাবিক, শান্ত, প্রোগ্রেসিভ বাংলাদেশকে দেখা আমাদের প্রতিবেশী হিসাবে। অবশ্যই আপনারা স্বাধীনতা, এই যে স্যার বলছিলেন বিমল দা, আমার রক্ত আছে ওই দেশ স্বাধীন করার পেছনে, একটা আবেগ রয়েছে বাংলাদেশের সঙ্গে। আপনারা সেই জায়গাটায় ভারতের থেকে কোনো রকম সাহায্য চাওয়ার কথা ভাবছেন? হ্যালো, হ্যাঁ বলুন। না দেবাশিস, আপনি যে বললেন সব ঠিক আছে, কিন্তু মাঝখানে এটা পিঞ্চ করেন কেন যে ঢাকা অধিগ্রহণ করতে পারে? ঢাকা অধিগ্রহণ করতে পারে ইচ্ছা করলে? না, আমি বলছি যে ক্ষমতার দিক থেকে আমি বলছি, এটা তো আপনিও মানবেন, আপনিও তো মানবেন। আপনি শুনুন, না আপনি মানবেন তো, যদি ভারত চায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে, ঢাকা দখল করতে পারবে না? পারবে না। ভারত চাইলে অধিগ্রহণ করতে পারে না। আমি আপনাকে বলি, ওইখানে আপনার যে বিমল কুমার, ওনাকে জিজ্ঞেস করেন একটা নদী পার করতে, একটা নদী পার হতে এক ডিভিশন সৈন্যের কত সময় লাগে একটা নদী পার করতে, যদি ব্রিজ না থাকে। সেগুলো ভিন্ন আলোচনা। আমি আপনাকে বলছি যে আপনার এখানে আলোচনাগুলি শুনলাম, সেটি হচ্ছে পূর্ব বাংলা গত 1000 বছরের ইতিহাসে কখনো পূর্ব বাংলা রাজ্য বিস্তারে তার কোনো দিকেই সে অগ্রসর হয়নি।
আপনি দেখবেন পূর্ব বাংলার যে মানুষরা, পূর্ব বাংলার মানুষ শোষিত হচ্ছে 47-এর আগে শোষিত হচ্ছে ক্যালকাটা দ্বারা। আর ক্যালকাটার অট্টালিকায় যেমন করে ইয়া আছে, কি বলে, পূর্ব বাংলার মানুষের রক্ত আছে, ঠিক তেমনি পশ্চিম বাংলার পশ্চিম পাকিস্তানের করাচির ইমারতে পূর্ব বাংলার মানুষের রক্ত আছে। তো এখানে পূর্ব বাংলার মানুষরা যেটা হচ্ছে সেটা একটি বঞ্চিত সম্প্রদায় দীর্ঘকাল ধরে। তো সেখানে আমি আপনাকে বলছি যে পূর্ব বাংলাকে নিয়ে আমার মনে হয় যে কোনো ভীতির কোনো কারণ নাই বা কখনই দরকার নাই। নাম্বার ভীতির কথা বলছি না, আমি বলছি আপনার দেশের অভ্যন্তরীণ যে অবস্থা, বাংলাদেশ ভারতকে আক্রমণ করবে সেই ভয় ভীতি আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি এই যে আনসারুল্লাহ বাংলা, আপনি বলুন আনসারুল্লাহ বাংলা কি আপনার সম্পদ? আপনি আমাকে বলুন এই যে যারা সেনাঘাঁটি আক্রমণ করলো, রেভলিউশনারি ইসলামিক আর্মি, এরা কি আপনাদের সম্পদ? তাহলে তো ব্যাপারটা তাই হয়ে গেল ঘুরে ফিরে, যে যারা মৌলবাদী তারা আমার বন্ধু, যারা উগ্র মুসলিম তারা আমার বন্ধু। আপনি তো সেটাই বলছেন। তাহলে আমি আপনাকে বলি কোন সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শব্দটা না, প্রপার শব্দটি হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। কোন সাম্প্রদায়িক শক্তি, উগ্র সাম্প্রদায়িকতা কখনোই কোনো দেশের জন্য ভালো হতে পারে না, কোনো অঞ্চলের জন্য ভালো হতে পারে না, কোনো ইভেন কোন সম্প্রদায়ের জন্য ভালো হতে পারে না। আচ্ছা একটা মিনিট, বিএনপি নেতা হিসাবে আপনার তুমুল আপত্তি থাকবে হাসিনা সরকারকে নিয়ে, তুমুল আপত্তি থাকবে আওয়ামী লীগের পলিসি নিয়ে, নীতি নিয়ে, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক, আপনি তার বিরোধী দল। কিন্তু আপনি বলুন তো 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা যা ঘটছে, আমি বলছি না তার পেছনে এর দায় আছে, ওর দোষ আছে, কিচ্ছু বলছি না, আপনি মেনে নিতে পারছেন এই ছবিটাকে? আপনার মতো প্রোগ্রেসিভ মানুষ, একজন অধ্যাপক আপনি। দেবাশিস, আপনি একটু প্লিজ বিষয়টা বুঝুন যে গত প্রায় 13 সাল থেকে শেখ হাসিনা উনি দেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন, সকল প্রাতিষ্ঠানিক শক্তিগুলিকে উনি নষ্ট করেছেন, এবং এখানে একটি এমন একটি নির্যাতনের রাজত্ব, নিপীড়নের রাজত্ব কায়েম করেছিলেন, যার ফলে উনাকে পালিয়ে যেতে হচ্ছে, এবং উনার পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রায় 1,500 মানুষের খুন হয়েছে। ঠিক সেই অবস্থাটায় ডক্টর ইউনূস, আমি আপনাকে বলছি আজকে আপনি যেটা বলছেন আপনাদের অবজারভেশনের সাথে একটু গড়মিল আছে। গড়মিলটা হলো যে ডক্টর ইউনূস বেসিক্যালি, আমি আপনাকে বলছি, ডক্টর ইউনূস বেসিক্যালি কোনো সাম্প্রদায়িক শক্তির কাছে প্রিয় হতে পারেন না, কারণ উনি সুদকে, ইন্টারেস্টকে প্রমোট করেন। মুসলমানরা ইন্টারেস্টকে প্রমোট করে না। ইন্টারেস্ট মানে যেটাকে সুদ বলা হয়, টাকায় টাকা। তো সেইটা ডক্টর ইউনূস হচ্ছে আন্তর্জাতিক লগ্নি পুঁজির প্রমোটার। তো সেইখানে আন্তর্জাতিক লগ্নি পুঁজিকে প্রমোট করেন যিনি, তার সাথে বাংলাদেশের মুসলিম যে উগ্র সাম্প্রদায়িক শক্তিগুলি আছে এদের সখ্য হতে পারে না। আরেকটা হচ্ছে আমি আপনাকে বলি ডক্টর ইউনূসের দুর্বলতা, আপনারা, আমি আউট অফ কিউরিওসিটি জানতে চাই যে আপনারা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট নেন না, মানে সেভিংস অ্যাকাউন্টগুলো আপনাদের কি সিস্টেম, ইন্টারেস্ট দেন? আমি বলি এইখানে যে সেভিংস অ্যাকাউন্টগুলি যেগুলি হচ্ছে যে ইসলামিক ব্যাংকিং আছে, ইসলামিক ব্যাংকিং গুলিতে আপনাকে সেখানে কোনো ফিক্সড ইন্টারেস্ট রেট নাই। এখানে ইন্টারেস্ট রেটের কথা বলছি না, আপনি তো বললেন যে মুসলিম মানেই হচ্ছে সুদ বিরোধী, তাহলে বাংলাদেশ তো মুসলিম অধ্যুষিত, তাহলে এই মুসলিমরা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট নেন না? ব্যাংকে টাকা রাখলে যে ইন্টারেস্ট হয় সেটাও তো সুদ একটা, বাংলায় বললে নেই। যেখানে ইসলামিক ব্যাংকিং अवेलेबल আছে, আমি আপনি বলছি, আচ্ছা তখন প্রবলেম নেই। বুঝুন, আপনাদের ধর্মে তো সুদ প্রথার বিরোধী, একদম ঠিক, আপনি ঠিক বলছেন যে ইসলামে সুদ প্রথার বিরোধী। সাম্প্রদায়িক শক্তিগুলি ডক্টর ইউনূসকে খুব সাপোর্ট করার কথা না, কারণ ডক্টর ইউনূস হচ্ছে ইন্টারেস্টের প্রমোটার, সুদের প্রমোটার। কথাটা বুঝবেন আপনি কথাটা খুব খেয়াল করেন। এখন এখানে যে সমস্যাটা হচ্ছে, ডক্টর শেখ হাসিনা ওয়াজের যে ভঙ্গুর অবস্থাটা রেখে গেছেন, এই জায়গাটাকে ডক্টর ইউনূস যে সামাল দিতে গিয়ে বহু ধরনের সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আপনাকে বলছি, আমরা ইউনূসকে সমালোচনা করছি। আমি প্রতিদিন আপনাকে আমার নাম দিয়ে আপনি লিংক দেখুন, আমার নাম দিয়ে মুশাররফ আহমেদ। আমি আপনাকে ব্যক্তিগতভাবে আমি বলছি না, আমার কথা হচ্ছে যে হাসিনা যা ড্যামেজ করেছিলেন, উনি ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বাংলাদেশে এইভাবে সেনাঘাঁটি আক্রমণ হচ্ছে, মানে আপনি আমার এটা বোঝার, মানে একটা ছোট্ট বাচ্চা ছেলে হলে সে হয়তো বুঝতো। আপনি বলছেন যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু, যারা ওখানে মাইনরিটি, তাদের উপর অ্যাটাক হচ্ছে কিসের জন্য? কারণ শেখ হাসিনা ড্যামেজ করে রেখেছিলেন, ওটা রিপেয়ার করতে গিয়ে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে।
আপনি বলছেন যে শেখ হাসিনা এমন ড্যামেজ করে রেখেছিল, আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনি শুনে রাখুন, বিরতির পর ফিরে এসে বলবেন। নতুন একটি রাজনৈতিক দল তৈরি হচ্ছে বাংলাদেশে, যেটা বিএনপি নয়, জামাত নয়, অন্য আরেকটি রাজনৈতিক দল, যেখানে এই যে উপদেষ্টা মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হবেন মুখ, বিএনপির এগেনস্টে তারা ভোট করবে, আওয়ামী লীগের এগেনস্টে তারা ভোট করবে। আপনি ভয় পাচ্ছেন নাকি আপনি ওই দলে যাবেন, কি করবেন? আমি বিরতির পরে ফিরে এসে আপনার থেকে জানতে চাইবো নতুন দল, এই সম্ভাবনার কথা সিএনএ বসে প্যানেলে ঝন্টু দাও ছিলেন, আমার মনে আছে আজ থেকে প্রায় 2 মাস 3 মাস আগে আমরা বলেছিলাম, আমার প্যানেল ছিল সেটা, আমি বলেছিলাম যে এখান থেকে নতুন একটি হয়তো দল তৈরি করতে পারে। আপনি বলেন না বিএনপি বিরাট শক্তিশালী দল, আপনারা বলেছিলেন। এখন বিএনপির থেকে সম্পূর্ণ কাট আপ করতে চলেছে সম্পর্ক, আপনারাও জানেন, আমি যখন জানি আপনি তো ডেফিনেটলি জানবেন। একটা বিরতির পর ফিরে আসছি, ফিরে এসে ঝন্টুদার কাছে যাব, ছোট্ট ছোট্ট করে সবার কাছে নেব, প্রতিক্রিয়ার জন্য আবার আহমেদ ঠাকুরের কাছে যাব, আপনি থাকবেন আমাদের সঙ্গে। কি ভয়াবহ বাংলাদেশে পরিস্থিতি হতে পারে, সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশ, আর পুলিশের হাতেও অস্ত্র, সেনাবাহিনীর হাতেও অস্ত্র, মানে আমি ভাবলে শিউরে উঠছি। আমি জানি না কি অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে মোশাররফ আহমেদ ঠাকুর রয়েছেন, মানে ওনার এই টেনশনটা নেই। আমি একটা তথ্য ধরিয়ে দিই, গত বছর 2.5 লক্ষ সরকার লাইসেন্স দিয়েছিল আগ্নেয়াস্ত্র, সেই অস্ত্রের মানে পুলিশকে দিয়েছিল, সেই অস্ত্রের কোনো হদিশ নেই। এই 25-এর শুরুতে 2 মাসও হয়নি, প্রায় 3 লক্ষের কাছাকাছি যে ইস্যু করা লাইসেন্স দেওয়া সরকারি যে গান, তার কোনো হিসাব নেই। অর্থাৎ এই অস্ত্রগুলো ওপেন বাংলাদেশে ফ্লট করছে কার হাতে, সরকারের কাছে কোনো ডেটা নেই। এটা যদি হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশের সাফল্য হয়ে থাকে, তাহলে আমি বলবো স্যার, অধ্যাপক মহাশয়, প্লিজ সাবধান হয়ে যান। এই অস্ত্র, বিপুল পরিমাণে অস্ত্র কোনো একটা দেশের কার কাছে আছে রাষ্ট্র জানে না। ভাবুন এই অস্ত্রগুলো কার কাছে, দেখুন রাষ্ট্রটা আপনার। এই আপনি নিজে বলছিলেন 1000 বছরে বাঙালি নাকি কারোর সাথে যুদ্ধ করেনি। হ্যাঁ, বাঙালি শশাঙ্কের পরে তেমন ভাবে আগ্রাসী বাঙালিকে দেখা যায়নি। ইতিহাসটা আপনারা হয়তো খবরটা জানেন না, আমরা জানি, কারণ শশাঙ্কের রাজধানীটা এখন আমাদের এখানে মুর্শিদাবাদ জেলায়। এই বাঙালি, যে বাঙালি গোপাল থেকে শুরু করেছিল গণতন্ত্র, সেই বাঙালি সত্যিকারের গণতন্ত্র প্রিয়, সেই বাঙালি এশিয়ার প্রথম নোবেল লরিয়েট, আপনারা মানুন না মানুন, কিন্তু সেই বাঙালির হাতে এত অস্ত্র, মানে এই বাঙালি যে ভয়ানক পরিমাণে হিংস্র হবে, ভক্তিবাদ থেকে সরাসরি সন্ত্রাসবাদ হবে, এই বাঙালি, আমি অচিরেই আপনাকে বলছি, যদি আপনারা সাবধান না হন, কারণ আমিও বাঙালি, আপনিও বাঙালি, শুধু ধর্মান্তরিত করে আপনি অন্য ধর্মাবলম্বী হয়েছেন, রক্ত একটাই আছে। ফলে এই বাঙালি ভক্তিবাদ থেকে সন্ত্রাসবাদ হতে সময় লাগবে না, যদি এই অস্ত্র নিয়ে ওপেন থ্রেট হয়। আর এই যে সন্ত্রাসবাদীকে ছাড়ার নাম করছে, একটু আগে এটিএম আজরাহুল, এই যে ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে একের পর এক, এরা কিন্তু আপনি সোনার বাংলা বানাবে না মাই ডিয়ার স্যার। আমরা আমাদের রক্ষা করতে জানি, হ্যাঁ আমাদের একটু রক্তক্ষরণ হবে, আবার আপনাকে ভালোবেসে, মানে আপনারা ভালোবেসে প্রেম তো দিলেন না, কলসির কানা দিয়ে মারবেন, আমরা বেঁচে নেবো, আমরা ঠিক প্রতিহত করে নেবো, কিন্তু আপনাদের কি হবে আপনারা ভাবুন। বেশ, ফাল্গুনি দে। হ্যাঁ, দেখুন বিষয় হচ্ছে, ওনারা বলছিলেন হাসিনা সমস্ত দেশটাকে তছনছ করে দিয়ে গেছে, ওনার কথা মতো ঠিকই। যদি হাসিনা তছনছ করে দিয়ে যায়, তাহলে উনারা কি করছেন? এই যে রেভলিউশন ইসলামিক আর্মি, যেটা উনাদের সেনার প্রতি উনারা বিশ্বাস করতে পারছেন না, পাকিস্তান থেকে নিয়ে আসতে হচ্ছে তাদের আর্মিদের ট্রেনিং দেওয়ার জন্য। এটা কিসের ট্রেনিং? যাদের উনারা ছেড়ে দিলেন, একটা বড় অংশের মানুষ তার জন্য উচ্ছ্বাস প্রকাশ করছে, তার ভিডিও সামনে চলে আসছে। একদম, এই যে আইএসআই যে আছে, এই যে বাংলাদেশ সেনাদের যারা বারবার করে ট্রেনিং দিচ্ছে পাকিস্তান থেকে আসছে, এরা কারা, কিসের জন্য এই আলাদাভাবে ট্রেনিং দিতে হচ্ছে? এতদিনকার সেনাবাহিনীর ওপর আপনাদের বিশ্বাসযোগ্যতা নেই? কিভাবে আপনারা এই ইউনিশ সরকার আসার পর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল একের পর এক, তারা প্রমাণিত যে বিভিন্নভাবে তারা অপরাধ করেছেন, তাদেরকে আপনারা ছেড়ে দিলেন? এবং বিভিন্ন ব্লগারদের আপনারা জানেন যে এই যে আনসারুল্লাহ যে বাংলা, তারা যে খুন করলো, তাদেরকেও আপনারা ছেড়ে দিলেন, এবং তারা স্লিপার টিম ওই ঢুকে পড়লো, শুধু আপনাদের বাংলাদেশ নয়, ভারতবর্ষের। আমার তো ফাল্গুনিদি আমি চিন্তিত এই জন্য, কারণ এই আনসারুল্লাহ বাংলার সদস্য মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসার শিক্ষক। আপনাদের এটা ভাবতে হবে আগামী দিনে। বিমলদা, আপনার কাছে আসবো। বিমলদা, এই যে বর্তমান যে পরিস্থিতি, এতে আপনার কি মনে হচ্ছে আর কি এখন বর্তমানে যে পরিস্থিতি? আমি একটা কথাই বলবো, ডিফেন্স পয়েন্ট অফ ভিউ, সাধারণ মানুষকে যতক্ষণ পর্যন্ত তাদের বলবার মতো শক্তি দেওয়া আসবে, আপনারা তাদের মুখ বন্ধ করে রেখেছেন। সাধারণ মানুষের যে মুখ, সেটা বন্ধ আছে।
সেইটা যতক্ষণ না খুলবে আপনার দেশ কোনোভাবে এগোবে না। ওই যে কিছুক্ষণ আগে দেবব্রত বাবু বললেন না, দেবাশিস বাবু বললেন না, বাংলাদেশে মুখ খুললেও তো তাকে ইসলাম বিরোধী বলা হবে। এইটাই তো কারণ, কথা হচ্ছে যে ওইটাই বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে বলতে দিন, মানে ইসলাম বিরোধী। সাধারণ মানুষকে জাগতে দিন। সাধারণ মানুষের যতক্ষণ না জাগবে শেষ করবো আপনাকে দিয়ে, প্লিজ। ভারতীয় পণ্য পুড়িয়ে ফেলা হচ্ছে প্রকাশ্যে। তাও পোড়াচ্ছে ওনার নেতা আব্দুল কবির রিজভি, হ্যাঁ, একদম। রুহুল কবির রিজভি, ঠিক আছে, বিভিন্ন হিন্দুদের পুরো বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে, মোশাররফ আহমেদ ঠাকুর, আজকে সবার সামনে একটা জিনিস আপনি স্বীকার করুন, 32 ধ্বংস আপনি মানেন, মানে আপনি এন্ডোর্স করেন। আপনার নেতা বলেছে সবাই চলে আসুন, ভাঙুন ভাঙুন ভাঙুন, আপনি মানেন 32 ধানমন্ডির বাড়ি ধ্বংস করা? এন্ডোর্সমেন্ট আনা, এটা আমি গভর্নমেন্ট প্রতিষ্ঠা হওয়ার পরে 32 নম্বর গুড়িয়ে দেওয়া বা অন্য কোনো প্রতিষ্ঠানে গুড়িয়ে দেওয়ার পক্ষে আমি নাই। তাহলে আপনি তাহলে আপনি রিজভিকেও মানেন না। তার মানে আপনি রিজভিকেও মানেন না, আপনি অন ক্যামেরা স্বীকার করুন তাহলে। না, জন্টুদা যে পরিসংখ্যান দিয়েছেন এটা সঠিক না। জন্টুদা গত বছর, আপনার দলই ঠিক নেই, তাহলে বিএনপি ঠিক অবস্থায় নেই এখন। তাহলে জন্টুদা যেটা বলেছেন যে শেখ হাসিনা গত 10 বছরে 50,000 লাইসেন্স দিয়েছেন, এই লাইসেন্সগুলি রিভিউ করার জন্য লাইসেন্স আর এই 2 মাসের লাইসেন্স, আর এই বছরের কথা বলা হয়, উনি তো 10 বছর বলেনি একবারও। নেই, কোনো ডেটা নেই সরকারের কাছে। বেশ, আপনার থেকে উত্তর নেওয়ার আমাদের কাছে এখন সেই অর্থে হাতে আর বিস্তার মানে সময় নেই প্রশস্ত করার। আমি আপনাকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনার কথা শুনবো। আপনি বললেন আমি ফেসবুকে পোস্ট করি, আপনার পোস্ট দেখবো এবং অবশ্যই আপনার সঙ্গে আগামী সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উত্তরসূরি কে হতে পারেন তাই নিয়ে আলোচনা হবে।